নমস্কার, মোনায়ন টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা শুনব আমরা পূজনীয়া যোগিন মায়ের স্মৃতিতে। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে পরিচিত হইবার কিছুদিন পরে একদিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম। তাড়াতাড়ি খাইয়া যাইতে পারি নাই। ঠাকুর তাহা শুনিয়া বলিলেন, আহা, তুমি খাওনি? নহবতে যাও, সেখানে ভাত তরকারি আছে, খাও গে। নহবতে মায়ের সঙ্গে সেই প্রথম দেখা হইল। রামের মা প্রভৃতির সঙ্গে একবার মায়ের পরিচয় হইয়াছিল। তাহারা মাকে বলিল যে আমি খেয়ে যাইনি। মা অমনি তাড়াতাড়ি ভাত তরকারি লুচি প্রভৃতি যা ছিল আমায় খাইতে দিলেন। সেই প্রথম দেখাতেই মায়ের সঙ্গে আমার খুব ভাব হইয়া গেল। ইহার পর রামলাল দাদার বিবাহের সময় মা যেদিন দেশে যাইবেন সেই দিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম। অনেক দিন মায়ের সহিত দেখা হইবে না ভাবিয়া আমার মনে খুব কষ্ট হইল। যাইবার সময় মা ঠাকুরকে প্রণাম করিতে আসিলেন। উত্তরের বারান্দায় ঠাকুর গিয়া দাঁড়াইলে মা প্রণাম করিলেন, পায়ের ধুলা লইলেন। ঠাকুর বলিলেন, সাবধানে যাবে, নৌকায় রেলে কিছু ফেলে টেলে যেও না। মা ও ঠাকুরকে সেই আমি একসঙ্গে দেখি। তাহাদিগকে একত্রে দেখিতে আমার স্বাদ ছিল। মা নৌকায় রওনা হইলেন। যতদূর দেখা গেল আমি নৌকার দিকে চাহিয়া রহিলাম। নৌকা অদৃশ্য হইলে নহবতে মাস যেখানে বসিয়া ধ্যান করিতেন সেখানে বসিয়া খুব কাঁদিতে লাগিলাম। নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসিয়া মা ধ্যান করিতেন। ঠাকুর এদিকে আসিবার সময় আমার কান্না শুনিতে পাইয়াছিলেন। নিজের ঘরে গিয়া আমায় ডাকিয়া পাঠাইলেন। আমি যাইলে তিনি বলিলেন, ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে? এই বলিয়া আমায় যেন ভুলাইবার জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর যে সব সাধনা করিয়াছিলেন সেই সব কথা বলিতে লাগিলেন। বলিলেন, এসব কারুকে বলো না। ওই দিন ঠাকুরের খুব কাছে বসিয়া কথাবার্তা হইল। বউ মানুষ, এতদিন সংকট ছিল। প্রায় 1.5 বৎসর পরে মা দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলেন। ঠাকুর লিখিয়াছিলেন, আমার খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে। মা আসিলে ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন সে নহবতে বসে খুব কেঁদেছিল। মা বলিলেন, হ্যাঁ, তার নাম যোগেন। আমি যখনই দক্ষিণেশ্বরে যাইতাম মা আমাকে সব কথা বলিতেন, পরামর্শ জিজ্ঞাসা করিতেন। আমি মায়ের চুল বাঁধিয়া দিতাম। আমার হাতের চুল বাঁধা মা এত ভালোবাসিতেন যে 3-4 দিন পরেও স্নানের সময় মাথার চুল খুলিতেন না। বলিতেন, না, ও যোগেনের বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। আমি 7-8 দিন পর পর ঠাকুরের কাছে যাইতাম। দক্ষিণেশ্বর হইতে শিব পূজার জন্য বেলপাতা লইয়া আসিতাম। সেই সব বেলপাতা শুকাইয়া গেলেও সেই শুকনো বেলপাতা দিয়া শিব পূজা করিতাম। একদিন মা জিজ্ঞাসা করিলেন, যোগেন, তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি? হ্যাঁ মা, তুমি তা কি করে জানলে? আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম যে তুমি শুকনো বেলপাতায় পূজা করেছ। একদিন নহবতে বসিয়া মা পান সাজিতেছিলেন। আমি পাশে বসিয়া দেখি মা কতকগুলি পান ভালো করিয়া এলাচ দিয়া সাজিলেন।
আর কয়েক কাটা শুধু চুন সুপারি দিয়া সাজিলেন। আমি বলিলাম, কই, এগুলোতে মশলা এলাচ দিলে না? ওগুলোই বা কার, এগুলোই বা কার? মা বলিলেন, যোগেন, এগুলো ভক্তদের। এদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হয়, আর ওগুলো এলাচ না দেওয়াগুলি ওর জন্যে। উনি তো আপনার আছেনই। মা বেশ গাইতে পারিতেন। লক্ষ্মীদিদি ও মা একদিন রাত্রে মৃদু গলায় গান করিতেছিলেন। বেশ জমিয়াছে, ঠাকুর তাহা শুনিতে পাইয়াছিলেন। পরদিন বলিতেছেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল, তা বেশ বেশ ভালো। দক্ষিণেশ্বরে সমস্ত দিন মায়ের একটুও বিশ্রামের সময় ছিল না। ভক্তদের জন্য 3 সের 3.5 সের আটার রুটি হইত, পান সাজিতেন কত। তারপর ঠাকুরের দুধ খুব ঘন করিয়া জাল দিতেন, কারণ ঠাকুর সর ভালোবাসিতেন, তাহার জন্য ঝোল হইত। ঠাকুরের মা যতদিন বাঁচিয়াছিলেন, ঠাকুর ততদিন নহবতে খাইতেন। ঠাকুরের মা শরীর রক্ষা করিবার পর তিনি নিজের ঘরেই খাইতেন। ছেলেরা কেহ না থাকিলে স্নানের সময় মা ঠাকুরকে তেল মাখাইয়া দিতেন। গোলাপ দিদি আসিলে ঠাকুর একদিন তাহাকে ভাতের থালা আনিতে বলেন। তদবধি গোলাপ দিদি প্রত্যহ ভাত লইয়া যাইত। ভাত দিতে গিয়া মা রোজ ঠাকুরকে একবারটি দেখিতে পাইতেন। এইরূপেও তাহা বন্ধ হইল। গোলাপ দিদি সন্ধ্যার পর অনেকক্ষণ ঠাকুরের কাছে থাকিত। কোনো দিন হয়তো বা রাত 10টার সময় নহবতে ফিরিত। নহবতের বারান্দায় মাকে গোলাপ দিদির খাবার লইয়া বসে থাকিতে হইত। সেই জন্য তিনি একটু অসুবিধা বোধ করিতেন। একদিন ঠাকুর শুনিতে পাইয়াছিলেন, মা বলিতেছেন, খাবার বিড়াল কুকুরে খাক যাক, আমি আর আগলাতে পারব না। পরদিন ঠাকুর গোলাপ দিদিকে বলিলেন, তুমি এতক্ষণ থাকো, ওর কষ্ট হয়, ওকে খাবার আগলে থাকতে হয়। গোলাপ দিদি বলিলেন, না, মা আমাকে খুব ভালোবাসেন, মেয়ের মতো নাম ধরে ডাকেন। গোলাপ দিদির জন্য ঠাকুরের কাছে আসিবার সুযোগ বন্ধ হওয়ায় মা যে দুঃখিতা, এ কথা গোলাপ দিদি বুঝিতে না পারলেও ঠাকুর বুঝিতে পারিয়াছিলেন। একদিন গোলাপ দিদি মাকে বলিয়াছিলেন, মা, মনমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী, আর মা এই মাকড়ি টাগড়ি এত গহনা পরেন, এ ভালো দেখায় কি? পরের দিন সকালে আমি দক্ষিণেশ্বর গিয়া দেখি, কেবল হাতে সোনার বালা দুকাছি রাখিয়া মা সব গহনা খুলিয়া ফেলিয়াছেন। আমি একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম, মা, এ কি? মা বলিলেন, গোলাপ বললে, আমি অনেক বোঝাইতে তবে মা মাকড়ি আর সামান্য 2-1টি গহনা পরিলেন। সেই যে গহনা খোলা হইল আর পরা হইল না, কারণ তারপরই ঠাকুরের অসুখ আরম্ভ হইয়াছিল। মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন, তখন তিনি সংসারের বিশেষ কিছুই বুঝিতেন না এবং ভাবটাও হইত না। নিষ্ঠার সহিত ভগবানের নিত্য জপ ধ্যান করিলেও তাহার ভাব সমাধি হইত, একথা আমরা শুনি নাই। বরং ঠাকুরের ভাব হইতে দেখিলে মা বড়ই ভীতা ও চিন্তিতা হইয়া পড়িতেন। কারণ মায়ের মুখেই শুনিয়াছি, দক্ষিণেশ্বরে মা যেবার প্রথম আসেন, রাত্রে ঠাকুর তাহাকে নিজের কাছে রাখিতেন। তোতাপুরী একসময় ঠাকুরকে বলিয়াছিলেন, তুমি যে কাম জয় করেছ তার প্রমাণ কি? স্ত্রীকে কাছে রেখে দাও, তবে বুঝব। ঠাকুর তাই আপনাকে পরীক্ষা করিবার জন্য দক্ষিণেশ্বরে মা প্রথম যেবার আসেন, সেবার রাত্রিতে তাহার সহিত একই শয্যায় 8 মাস একত্রে শয়ন করিয়াছিলেন।
তখন মা ও ঠাকুর একই ঘরে শুইতেন। ঠাকুর বড় তক্তপোষে আর মা ছোট খাটতিতে। মা বলিতেন সমস্ত রাত ঠাকুরের ভাব হতো, তাই দেখে আমার ঘুম হতো না। ভয়ে জড়সড় হয়ে থাকিতুম, ভাবিতুম রাত কখন পোহাবে। একদিন ভাব আর ভাঙে না। তখন অস্থির হয়ে কালীর মাকে ঝি দিয়ে হৃদয়কে ডেকে পাঠালাম। সে এসে নাম শোনাতে তবে ভাব ভাঙে। পরদিন ঠাকুর যেরকম ভাব দেখলে যে মন্ত্র শোনাতে হবে আমায় সব শিখিয়ে দিলেন। আমার সহিত মায়ের পরিচয় হইবার কিছুদিন পরে একদিন মা আমাকে বলিলেন, ওকে বলো যাতে আমার একটু ভাবটা হয়। লোকজনের জন্য ওকে এ কথা বলবার আমি সুযোগ হয়ে উঠছে না। আমি ভাবিলাম হবেও বা, মা যখন অনুরোধ করিতেছেন তখন ঠাকুরকে ওই কথা বলিব। পরদিন সকালে ঠাকুর একা তক্তপোষে বসিয়া আছেন দেখিয়া আমি প্রণাম করিয়া তাহাকে মায়ের কথা বলিলাম। তিনি ওই কথা শুনিলেন, কিন্তু কোনো উত্তর না দিয়া গম্ভীর হইয়া রহিলেন। তিনি যখন ঐরূপ গম্ভীর হইয়া থাকিতেন তখন কথা বলিতে কাহর সাহস হইত না। তাই আমি কিছুক্ষণ নীরবে বসিয়া থাকিয়া তাহাকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম। নহবতে আসিয়া দেখিলাম মা পূজা করিতেছে। দরজা একটু খুলিয়া দেখি মা খুব হাসিতেছেন। এই হাসিতেছেন আবার একটু পরেই কাঁদিতেছেন। দুই চক্ষু দিয়া ধারার বিরাম নাই। কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন, একেবারে সমাধিস্থা। আমি ইহা দেখিয়া দরজা বন্ধ করিয়া চলিয়া আসিলাম। অনেকক্ষণ পর পুনরায় যাইতে মা বলিলেন, ঠাকুরের কাছ থেকে এই এলে? তখন আমি বলিলাম, তবে মা তোমার নাকি ভাব হয় না? মা তখন লজ্জা পাইয়া হাসিতে লাগিলেন। ওই ঘটনার পর আমি দক্ষিণেশ্বরে কখনো কখনো রাত্রিতে মায়ের কাছে থাকিতাম। আমি আলাদা শুইতে চাইলে মা কিছুতেই শুনিতেন না, আমায় কাছে টানিয়া লইয়া শুইতেন। একদিন রাত্রিতে কে বাঁশি বাজাইতেছিল। বাঁশির স্বরে মায়ের ভাব হইল। থাকিয়া থাকিয়া হাসিতে লাগিলেন। আমি সংকোচে বিছানার এক কোণে বসিয়া রইলাম। ভাবিলাম আমি সংসারী মানুষ, ওকে এই সময় ছোঁব না। অনেকক্ষণ পর মায়ের ভাব উপশম হইল। মা বলরামবাবুর বাড়িতে ছাদে বসিয়া একদিন ধ্যান করিতে করিতে সমাধিস্থ হইয়াছিলেন। হুঁশ আসিতে বলিয়াছিলেন, দেখলুম কোথায় চলিয়া গেছি, সেখানে সকলেই আমায় কত আদর যত্ন করছে। আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আদর করে বসালে। সে যে কি আনন্দ বলতে পারিনি। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভিতর ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম এবং দেহে হুঁশ এলো। বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা, আমি ও গোলাপ দিদি ছাদে পাশাপাশি বসিয়া ধ্যান করিতেছিলাম। আমার ধ্যান শেষ হইলে দেখি মা তখনও একইভাবে বসিয়া আছেন, স্পন্দনহীন সমাধিস্থা। অনেকক্ষণ পরে হুঁশ আসিলে মা বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত পা কই? আমার মায়ের হাত ও পা টিপিয়া দেখিতে লাগিলাম। এই যে পা, এ যে হাত, তবু দেহটা যে রহিয়াছে অনেকক্ষণ পর্যন্ত মা বুঝিতে পারেন নাই। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করিতে করিতে মায়ের সমাধিস্থ হইল। সমাধি কিছুতেই আর ভাঙে না। আমি কিছুক্ষণ নাম শোনাইলাম, তাহাতেও সমাধি ভাঙিল না। শেষে যোগিন স্বামী আসিয়া নাম শোনাইবার পর সমাধি একটু উপশম হইলে
ঠাকুর সমাধিভঙ্গের সময় যেরূপ বলিতেন, মাও সেইরূপ বললেন, খাবো। কিছু খাবার, জল ও পান তাহার সম্মুখে দেহা হইল। ঠাকুর ভাবাবেশে যেরূপ খাইতেন, মাও সেই রূপে ওই সকল একটু একটু খাইলেন। পানটি পর্যন্ত ঠাকুর যেভাবে সরু দিকটা কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন, মাও ঠিক সেইভাবেই খাইলেন। তখন তাহার ভাব ভঙ্গি, খাওয়া দাওয়া সবই হুবহু ঠাকুরের মতো হইয়াছিল। আমরা দেখিয়া অবাক হইয়া গেলাম। ভাব সম্পূর্ণ উপশম হওয়ার পর মা বলিয়াছিলেন যে তাহার উপর ওই সময় ঠাকুরের আবেশ হইয়াছিল। যোগেন স্বামী মায়ের ওইরূপ ভাবাবস্থার সময় কয়েকটি প্রশ্ন করিয়া ঠাকুর যেরূপ উত্তর দিতেন, ঠিক সেইরূপ উত্তর পাইয়াছিলেন। ঠাকুরের দেহরক্ষার কয়েকদিন পরেই রামদত্ত প্রভৃত গৃহী ভক্তরা ভাড়া চুকাইয়া দিয়া কাশীপুরের বাগানবাড়ি হইতে বাসা উঠাইয়া দিবার সংকল্প করিলেন। সেজন্য মাকে বলরামবাবুর বাড়িতে আনা হইল। তারপর মা তীর্থ দর্শন মানসে যোগীন মহারাজ, কালী মহারাজ, লাট্টু মহারাজ, লক্ষ্মীদিদি প্রভৃতির সঙ্গে কাশী আসেন। কাশীতে ৮-১০ দিন থাকিবার পর বৃন্দাবনে আসিয়া কালাবাবুর কুঞ্জে প্রায় ১ বৎসর ছিলেন। ঠাকুরের দেহ যাইবার ২-১ সপ্তাহ পূর্বে আমি বৃন্দাবনে গিয়েছিলাম। বৃন্দাবনে আমার সহিত দেখা হইতেই মা শোকাবেগে যোগিন গো বলিয়া আমাকে বুকে জড়াইয়া ধরিয়া অধীর হইয়া কাঁদিতে লাগিলেন। ঠাকুরের দেহত্যাগের পর আমার সহিত তাহার এই প্রথম দেখা। বৃন্দাবনে মা প্রথম প্রথম খুব কাঁদিতেন। একদিন ঠাকুর আমাকে দেখা দিয়ে বলিলেন, হ্যাঁ গা, তোমরা এত কাঁদছ কেন? এই তো আমি রয়েছি, গেছি কোথায়? এই যেমন এ ঘর আর ও ঘর। বৃন্দাবনে থাকিবার সময় পত্র পুষ্পে সাজিয়া কীর্তন করিতে করিতে একদিন একটি শব লইয়া যাইতেছিলেন। মা উহা দেখিয়া বলিলেন, দেখো দেখো, মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হইয়াছেন। আমরা এখানে মরতে এলুম, তা একদিনও একটু জ্বরও হলো না। কত বয়স হয়ে গেল বলো দেখি। আমার বাপকে দেখেছি, ভাসুরকে দেখেছি, আমরা শুনে হাসি আর বলি, বলো কি মা বাপকে দেখেছ? বাপকে আবার কে দেখে না? এমনি ছেলে মানুষের মতো কথা মা তখন বলিতেন। প্রথম প্রথম যেমন ঠাকুরের জন্য খুব কাঁদিয়াছিলেন, শেষে কিন্তু ঠাকুর তেমনি আনন্দে মাকে ভরপুর করিয়া রাখিয়াছিলেন। তখন মাকে দেখিলে যেন একটি বালিকা বলিয়া মনে হইত। নিত্য ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দর্শন করিতেন। একদিন রাধারমণ দেখিতে গিয়া মা দেখিয়াছিলেন যেন নবগোপাল বাবু স্ত্রী রাধারমণের পাশে দাঁড়াইয়া হাওয়া করিতেছেন। তাই দেখিয়া ফিরিয়া আসিয়া মা আমাকে বলিলেন, যোগেন, নবগোপালের পরিবার বড় শুদ্ধ, আমি এই রকম দেখলুম। বৃন্দাবনে ঠাকুর একদিন মাকে দেখা দিয়া বলিয়াছিলেন, তুমি যোগিনকে অর্থাৎ স্বামী যোগানন্দকে এই মন্ত্র দাও। প্রথম দিন মা ওই দর্শন মাথার গোলমালে হইয়াছে মনে করিয়াছিলেন। দ্বিতীয় দিনেও ওইরূপ দেখিয়া গ্রাহ্য করেন নাই। তৃতীয় দিন ওই দর্শন আবার উপস্থিত হইলে মা ঠাকুরকে বলেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই? ঠাকুর বলিলেন, তুমি মেয়ে যোগিনকে আমাকে বলো, সে থাকবে। মা আমার দ্বারা যোগানন্দ স্বামীকে জিজ্ঞাসা করিলেন যে তাহার মন্ত্র হইয়াছে কিনা। যোগানন্দ স্বামী বলিলেন, না মা, বিশেষ কোনো ইষ্টমন্ত্র ঠাকুর আমায় দেন নাই। আমি নিজের রুচিমতো একটি নাম জপ করি। ওই কথা জানিয়া মা তাহাকে একটি মন্ত্র দিলেন। ঠাকুরের ছবি ও দেহাবিশেষ রক্ষিত কৌটা সম্মুখে রাখিয়া মা পূজা করিতেছিলেন। তিনি যোগানন্দ স্বামীকে ডাকাইয়া বসিতে বলিলেন।
পূজা করিতে করিতে মায়ের ভাবাবেশ হইল। সেই ভাবাবেশেই মা মন্ত্র দিলেন। এমন জোরে মন্ত্র বলিলেন যে পাশের ঘর হইতে আমি উহা শুনিতে পাইলাম। বৃন্দাবন হইতে মায়ের সহিত আমরা সকলে হরিদ্বার গিয়েছিলাম। যোগানন্দ স্বামী সঙ্গে ছিলেন। পথে রেলগাড়িতে যোগীন মহারাজের ভীষণ জ্বর হয়। আমি তাহাকে বেদনা খাইয়াতেছিলাম। মা দেখিয়াছিলেন আমি যেন ঠাকুরকে উহা খাওয়াতেছি। যোগীন স্বামী জ্বরে বেহুশ হইয়া দেখিয়াছিলেন। ভীষণ এক মূর্তির সম্মুখে আসিয়া বলিতেছে, তোকে দেখে নিতুম, কিন্তু কি করব? পরমহংসদেবের আদেশ, এখনই আমাকে চলে যেতে হবে। এক দণ্ড আর থাকতে পারছি না। লাল পেরে কাপড় পরা একটি স্ত্রীলোককে দেখাইয়া বলিল, এই মাগীকে কিছু রসগোল্লা খাওয়াস। আশ্চর্যের বিষয়, ওই দর্শনের পরই তাহার জ্বর ছাড়িয়া গেল। পরে হরিদ্বার হইতে আমরা জয়পুরে গিয়াছিলাম। সেখানে গোবিন্দজি দর্শন করিয়া অন্যান্য বিগ্রহ দেখিতে দেখিতে হঠাৎ এক মন্দিরের পার্শ্বের এক মূর্তি দেখিয়া যোগানন্দ স্বামী বলিয়া উঠিলেন, এই মূর্তিকে রসগোল্লা খাওয়াতে বলেছিলেন। আবার সামনে রসগোল্লার একটি দোকানও দেখা গেল। তখন 8 আনার রসগোল্লা কিনিয়া ওই মূর্তিকে ভোগ দেওয়া হইল এবং জিজ্ঞাসা করিয়া জানা গেল যে উহা মা শীতলার মূর্তি। তারপর মা কলিকাতায় ফিরিলেন এবং বলরাম বাবুর বাড়িতে কয়েকদিন থাকিয়া কামারপুকুর গিয়াছিলেন। সেখানে প্রায় 1 বৎসর থাকিবার পর ভক্তরা তাহাকে বেলুড়ের নীলাম্বর বাবুর ভাড়াটিয়া বাড়িতে প্রায় 6 মাস আনিয়া রাখেন। পরে কার্তিক মাসে ভাড়া বাড়ি ছাড়িয়া কলিকাতায় বলরাম বাবুর বাড়িতে 2-1 দিন থাকিয়া মা শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী যাত্রা করিয়াছিলেন। কলিকাতা হইতে চাঁদবালি বড় জাহাজে, চাঁদবালি হইতে কটক ক্যানাল স্টিমারে এবং কটক হইতে গরুর গাড়িতে পুরী যাওয়া হয়। শরৎ, রাখাল মহারাজ, যোগানন্দ স্বামী প্রভৃতি মায়ের সঙ্গে পুরী গিয়াছিলেন। পুরী গিয়া বলরামবাবুর ক্ষেত্রবাসী বাড়িতে অঘ্রাণ মাস হইতে ফাল্গুন মাস পর্যন্ত থাকা হইয়াছিল। সামনের রোয়াকওয়ালা পাকা ঘরটিতে মা থাকিতেন। ঠাকুর জগন্নাথ দেখেন নাই বলিয়া মা কাপড়ের ভিতর ঠাকুরের ছবি লইয়া একদিন ঠাকুরকে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করাইলেন। জগন্নাথ দর্শন করিয়া মা বলিয়াছিলেন, জগন্নাথকে দেখিলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। পুরী হইতে ফিরিয়া মা মাস্টার মহাশয়ের বাড়িতে 3-4 সপ্তাহ থাকিয়া আটপুরে যান। সঙ্গে বাবুরাম, নরেন, মাস্টার মহাশয়, সান্যাল আরও সব ছিলেন। সেখানে 6-7 দিন থাকিবার পর গরুর গাড়িতে তারকেশ্বর হইয়া মাস্টার মহাশয় প্রভৃতির সঙ্গে তিনি কামারপুকুর গেলেন। কামারপুকুরে প্রায় 1 বৎসর থাকিয়া দোলের পূর্বে মা পুনরায় কলিকাতা আসেন এবং মাস্টার মহাশয়ের কম্বলিয়ার টোলার বাড়িতে মাসখানেক থাকেন। তারপর বলরাম বাবুর শেষ অসুখের সময় তাহার দেহত্যাগ কাল পর্যন্ত তিনি বলরাম বাবুর বাড়িতে ছিলেন। পরে বেলুড়ে শ্মশানের কাছে ঘুষুরির বাড়িতে জ্যৈষ্ঠ মাস হইতে ভাদ্র মাস পর্যন্ত 1890 খ্রিস্টাব্দ ছিলেন। সেখানে তার রক্ত আমাশা হওয়ায় বরাহনগর সৌরেন্দ্রমোহন ঠাকুরের ভাড়াটিয়া বাড়িতে তাহাকে রাখিয়া চিকিৎসা করানো হয়। তথায় কিছুদিন থাকিয়া তিনি বলরাম বাবুর বাড়ি আসেন এবং দুর্গাপূজার পর কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। তারপর আষাঢ় মাসে বেলুড়ে নীলাম্বর বাবুর ভাড়াটিয়া বাড়িতে আসেন ও পরবর্তী মাঘ ফাল্গুনে কৈলোয়ার যাওয়ার 2 মাস তথায় থাকেন। কৈলোয়ার হইতে তাহার মাতা ও ভাইদের সহিত মা পুনরায় কাশী বৃন্দাবনে গিয়াছিলেন। সেখানে হইতে ফিরিয়া মাস্টার মহাশয়ের কল্লুটোলার বাড়িতে প্রায় 1 মাস ছিলেন।
তারপর দেশে যান। এবার দেশ হইতে ফিরিয়া বাগবাজারে গঙ্গার ধারে গুদামওয়ালা বাড়িতে ৫-৬ মাস ছিলেন। এই বাড়িতে নাগমহাশয় মাকে দর্শন করেন। পুনরায় দেশে যাইয়া প্রায় ১.৫ বছর পরে মা ফিরিয়া আসিয়া গিরিশবাবুর বাড়ির সামনের বাড়িতে থাকেন। এই বাড়িতেই নিবেদিতা মায়ের সহিত প্রায় ৩ সপ্তাহ বাস করিয়াছিলেন। তারপর গিরিশবাবুর বাড়ির নিকটে ১৬ নম্বর বোসপাড়া লেনে, যেখানে নিবেদিতার প্রথম স্কুল করিয়াছিলেন, সেই বাড়িতে ছিলেন। ইহার পর বাগবাজার স্ট্রিটের বাড়িতে রামকৃষ্ণ লেন সম্মুখে আসিয়া তিনি থাকেন। সেখানে শরৎ মহারাজও ছিলেন। তারপর মা দেশে যান। পুনরায় গিরিশবাবুর বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে কলিকাতায় আসিয়া বলরামবাবুর বাড়িতে ছিলেন। দেশে ম্যালেরিয়া ভুগিয়া মা তখন খুব রোগা হইয়া গিয়াছিলেন। পরে আবার দেশে গিয়া উদ্বোধনের নতুন বাড়ি হইলে তথায় আসিয়াছিলেন। তারপর কোঠার, মাদ্রাজ, ব্যাঙ্গালোর, রামেশ্বর প্রভৃতি দেশ ভ্রমণ করিয়া তিনি উদ্বোধনে ফিরিয়া আসেন এবং অল্প কয়েকদিন পরে দেশে গিয়া রাধুর বিবাহ দেন। প্রায় ১ বৎসর পর জয়রামবাটি হইতে কলিকাতায় উদ্বোধনে আসিয়াছিলেন। উদ্বোধন হইতে কার্তিক মাসে ১৯১২ খ্রিস্টাব্দে মা কাশী গেলেন এবং প্রায় ৩ মাস কাশীতে থাকিয়া কলিকাতায় ফিরিয়া আসিলেন। মাকে বাল্যকালে প্রায় রান্না করিতে হইত। তাহার মাতা বিশেষ কারণবশত যখনই রান্না করিতে পারিতেন না, মা তখনই রান্না করিতেন। মা বলিতেন, আমি রাখতুম। বাবা ভাতের হাঁড়ি নামিয়া দিতেন। ইদানিং আত্মীয় স্বজন ও ভক্ত সেবায়েতে মায়ের কাল কাটিত। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করবেন। তার সঙ্গে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।